গোত্রের একজন সদস্য, যার নাম ছিল মুহাম্মদ বিন সৌদ। তার সাথে মিলিত হয়েছিলেন বনু তামিমের ইসলামিক স্কলার মুহাম্মদ বিন আব্দুল ওহাব। 1773 সালে প্রথম সৃষ্টি হয় দিরিয়া, প্রথম সৌদি রাষ্ট্র। তারা ছিলেন শিরিকের বিরুদ্ধে কঠোর। ইতিহাস তাকেই মনে রাখে যে মরুভূমির বুকে রক্ত দিয়ে লড়ে যায়। শত বছরের রক্তক্ষয়ী সংঘাত, গোত্রীয় যুদ্ধ আর ধ্বংসস্তূপের মধ্যে থেকে জন্ম নিয়েছিল এমন এক সাম্রাজ্য যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর মানচিত্র ও ভূরাজনীতি। মরুর ধূলিকণা থেকে আগামীর বিশ্ব নেতা, দ্য রাইজ অফ সৌদ, মরুর মহাকাব্য। সৌদ রাজবংশের ইতিহাস ও আধুনিক সৌদি আরব। আপনি কি জানেন যে মরুভূমি আজ আধুনিক বিশ্বের অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে? সেই মাটিতেই একসময় এক রাজবংশকে তিনবার তাদের অস্তিত্বের লড়াই লড়তে হয়েছিল। বর্তমানে চাকচিক্যময় রিয়াদ কিংবা জেদ্দার ইতিহাস কি কেবল তেলের খনির উপর দাঁড়িয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী সফর আর তাওহীদের ডাক? অনেকের মনে প্রশ্ন জাগে, এই বিশাল দেশটির নাম কেন কোনো গোত্রের নামে রাখা হলো? কেন এই বংশটি বারবার ধ্বংস হয়েও ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠল? আজ আমরা সৌদ রাজবংশের এমন এক মহাকাব্যের গভীরে প্রবেশ করব, যেখানে তলোয়ারের ঝনঝনানি, ব্রিটিশদের কূটনীতি আর আরবের তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো একে একে উন্মোচিত হবে। এমন সব তথ্য আজ আপনি জানবেন যা কোনো পাঠ্য বইয়ে খুঁজে পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি ইতিহাসের সবচেয়ে বড় এক বিস্ময় থেকে বঞ্চিত হবে। 1744 সাল, আরবের নজদ অঞ্চলের দিরিয়া নামক এক ছোট্ট জনপদ। চারদিকে তখন ঘোর অন্ধকার, লুটতরাজ, গোত্রীয় দাঙ্গা আর ইসলামের মূল শিক্ষা থেকে বিচ্যুত হওয়া মানুষের হাহাকার। ঠিক সেই মুহূর্তে দিরিয়ার আমির মুহাম্মদ বিন সৌদ এবং সংস্কারক শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের মধ্যে এক ঐতিহাসিক সন্ধি হলো। শেখ বললেন, আপনি যদি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন তবে আল্লাহ আপনাকে আরবের নেতৃত্ব দেবেন। এই একটি বাক্যেই বদলে গেল আরবের ভাগ্য। প্রথম সৌদি রাষ্ট্রের সেই জয়যাত্রা যখন মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে গেল, তখন ইস্তাম্বুলের অটোম্যান সুলতানদের রাজ সিংহাসন কেঁপে উঠল। সুলতানের নির্দেশে মিশরের ইব্রাহিম পাশা এক বিশাল আধুনিক বাহিনী নিয়ে মরুভূমি পাড়ি দিলেন। 1818 সাল দিরিয়া অবরোধ করা হলো। 7 মাস ধরে চলা সে অমানবিক যুদ্ধে সৌদি পরিবারের সন্তানরা বীরত্বের সাথে লড়লেন, কিন্তু আধুনিক কামানের গোলার সামনে দিরিয়ার মাটির দেয়াল ধসে পড়ল। আমির আব্দুল্লাহ বিন সৌদকে বন্দি করে যখন ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আরবের আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে উঠেছিল। তাকে প্রকাশ্যে শহীদ করার পর বিশ্ব ভেবেছিল সৌদ সাম্রাজ্য চিরতরে শেষ। কিন্তু ইতিহাস কি এত সহজে হার মানে? বালুর নিচ থেকে ছাই ঝেড়ে আবারও জেগে উঠলেন তুর্কি বিন আব্দুল্লাহ। 1824 সালে তিনি রিয়াদ পুনরুদ্ধার করলেন, কিন্তু গৃহ বিবাদ আর কুয়েত থেকে ধেয়ে আসা রশিদি বাহিনীর বিশ্বাসঘাতকতায় 1891 সালে আবারও ধূলিসাৎ হল দ্বিতীয় সৌদ রাষ্ট্র। সৌদ পরিবারের শেষ বংশধরেরা রিক্ত হস্তে নির্বাসিত হলেন কুয়েতের মরুভূমিতে। তখন কি কেউ জানতো এক 20 বছরের যুবক তার মাত্র 40 জন সঙ্গীকে নিয়ে আবারও সেই হারানো রিয়াদ পুনরুদ্ধার করবেন? সেই রাতের সেই মাকমাত দুর্গ আক্রমণই ছিল আধুনিক সৌদি আরবের জন্মের প্রথম স্পন্দন। দিরিয়ার সেই রক্তক্ষয়ী ইতিহাস ও প্রথম রাষ্ট্রের পতন। নজদ অঞ্চলের সেই রুক্ষ ধুধু মরুভূমিতে দিরিয়া ছিল কেবল একটি ছোট্ট নকল স্থান। মানুষের মনে প্রায় প্রশ্ন জাগে, কেন আরবের অন্য শহরগুলো বাদ দিয়ে দিরিয়া থেকেই এই বিপ্লব শুরু হলো? আসলে এর উত্তর লুকিয়েছিল মোহাম্মদ বিন সৌদের চারিত্রিক দৃঢ়তায়। তিনি যখন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে আশ্রয় দিলেন, তখন সেটি কেবল রাজনৈতিক আশ্রয় ছিল না, সেটি ছিল ইসলামী পুনর্জাগরণের ভিত্তি। প্রথম সৌদি রাষ্ট্রটি খুব দ্রুত প্রসারিত হতে থাকে। অনেকেই জানতে চান, সৌদিরা কি তখন থেকেই পবিত্র কাবা শরীফের নিয়ন্ত্রণ চেয়েছিল? হ্যাঁ, কারণ তারা মনে করত পবিত্র হারামাইন শরীফের হেফাজতকারী হিসেবে কেবল তারাই যোগ্য যারা শিরক মুক্ত বিশুদ্ধ ইসলাম পালন করে। 1803 সাল নাগাদ এই নতুন শক্তি মক্কা ও মদিনা জয় করে নেয়, কিন্তু ইস্তাম্বুলের অটোম্যান সুলতানরা একে তাদের ক্ষমতার প্রতি হুমকি হিসেবে দেখলেন। তারা মিশরের শাসক মোহাম্মদ আলী পাশাকে নির্দেশ দিলেন এই আন্দোলন দমন করতে।
মোহাম্মদ আলী পাশা তার ছেলে ইব্রাহিম পাশাকে পাঠালেন এক বিশাল বাহিনী দিয়ে। ইব্রাহিম পাশা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি দিরিয়া অবরোধ করে কয়েক মাস ধরে কামানের গোলা নিক্ষেপ করেন। দিরিয়ার মানুষ ক্ষুধার্ত থেকেও লড়াই চালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 1818 সালে দিরিয়ার পতন ঘটে। ইব্রাহিম পাশা কেবল শহর জয় করে ক্ষান্ত হননি, তিনি দিরিয়ার প্রতিটি খেজুর গাছ কেটে ফেলেছিলেন, প্রতিটি কুয়া বিষাক্ত বা ভরাট করে দিয়েছিলেন। আল সৌদ পরিবারের অসংখ্য সদস্যকে বন্দী করে মিশরে এবং পরে ইস্তাম্বুলে পাঠানো হয়। আমির আবদুল্লাহ বিন সৌদকে যখন হত্যা করা হয়, তখন তুর্কিরা দিরিয়ার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে উৎসব করেছিল, কিন্তু তাদের জানা ছিল না এই ধ্বংসস্তূপ থেকেই একদিন আধুনিক আরবের জন্ম হবে। দ্বিতীয় রাষ্ট্রের উত্থান ও রশিদীদের সাথে সংঘাত। প্রথম রাষ্ট্রের ধ্বংসের পর প্রায় 6 বছর সৌদ পরিবার আত্মগোপনে ছিল। 1824 সালে তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ নামক এক অসীম সাহসী পুরুষ আবারও রিয়াদ দখল করেন। তিনি ছিলেন প্রথম আমির আবদুল্লাহের নাতি। তিনি রিয়াদকে রাজধানী হিসেবে ঘোষণা করে দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এই সময় আরবের মানুষের মনে প্রশ্ন জেগেছিল, তুর্কি বাহিনী কি আবারও ফিরে আসবে? তুর্কি বিন আবদুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে তুর্কিদের থেকে দূরত্ব বজায় রেখে শাসন শুরু করেন। তবে এই রাষ্ট্রের স্থায়িত্ব ছিল না। সৌদ পরিবারের ভেতরে ভাইয়ে ভাইয়ে লড়াই এবং ক্ষমতার লোভ এই রাষ্ট্রটিকে দুর্বল করে দেয়। এই সুযোগটি গ্রহণ করে হাইলের আল রশিদ পরিবার। রশিদরা ছিল অটোম্যানদের মিত্র। 1891 সালে মুলারিদ এর যুদ্ধে রশিদরা সৌদ পরিবারকে চূড়ান্তভাবে পরাজিত করে। তৎকালীন আমির আব্দুর রহমান বিন ফয়সাল সপরিবারে মরুভূমিতে পালিয়ে যান। তাদের সাথে ছিল তার কিশোর ছেলে আব্দুল আজিজ। দিনের পর দিন তারা মরুভূমির প্রচণ্ড গরমে না খেয়ে বালুর উপর রাত কাটিয়েছেন। অবশেষে কুয়েতের শেখ মোবারক আস-সাবাহ তাদের আশ্রয় দেন। কুয়েতের এক ছোট্ট ঝুপড়িতে নির্বাসিত জীবনে আব্দুল আজিজ কেবল একটি স্বপ্ন দেখতেন, নিজের পিতৃভূমি পুনরুদ্ধার করা। বাদশাহ আব্দুল আজিজের মহাকাব্যিক পুনর্জাগরণ। 1901 সাল। আব্দুল আজিজের বয়স তখন মাত্র 20 বা 21 বছর। তিনি তার বাবার কাছে অনুমতি চাইলেন রিয়াদ আক্রমণের। তার বাবা আব্দুর রহমান জানতেন এটি একটি আত্মঘাতী মিশন, তবুও ছেলের জেদের কাছে তিনি হার মানলেন। আব্দুল আজিজ মাত্র 40 জন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে কুয়েত থেকে রিয়াদের দিকে রওনা হলেন। পথে অনেকে তাকে ভয় দেখালো যে রশিদদের হাজার হাজার সৈন্য রিয়াদে প্রস্তুত, কিন্তু আব্দুল আজিজ ছিলেন এক অন্য ধাতুতে গড়া মানুষ। 1902 সালের রমজান মাসের এক শেষ রাত আব্দুল আজিজ তার দল নিয়ে রিয়াদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করলেন। মাকমাক দুর্গের সামনে তখন রশিদদের গভর্নর আজলান অবস্থান করছিলেন। ফজরের নামাজের পর আজলান যখন দুর্গ থেকে বের হলেন, আব্দুল আজিজ বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন। আজলানকে হত্যা করার পর দুর্গের ওপর থেকে ঘোষণা করা হলো শাসন আল্লাহর। তারপর আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদের। এই খবর দাবানলের মতো পুরো আরবে ছড়িয়ে পড়ল। রিয়াদের মানুষ তাদের প্রিয় রাজবংশকে ফিরে পেয়ে রাস্তায় নেমে এলো। তবে রিয়াদ জয় ছিল কেবল শুরু। পরবর্তীতে 30 বছর আব্দুল আজিজকে লড়তে হয়েছে একের পর এক যুদ্ধে। 1913 সালে তিনি পারস্য উপসাগরে উপকূলীয় অঞ্চল আল হাসা দখল করেন। 1921 সালে তিনি তার পৈতৃক শত্রু রশিদ পরিবারের শেষ দুর্গ হাইল জয় করেন। এরপর 1924 সালে তিনি হেজাজ অঞ্চল অর্থাৎ মক্কা ও মদিনার দিকে অগ্রসর হন। শরীফ হোসেন তখন হেজাজের শাসক ছিলেন, কিন্তু তার অপশাসন ও ব্রিটিশ নির্ভরতার কারণে আরবের মানুষ তার উপর অসন্তুষ্ট ছিল। আব্দুল আজিজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে মক্কা জয় করেন এবং নিজেকে হেজাজের রাজা ও নাজদের সুলতান ঘোষণা করেন। 1932 সালের 23 সেপ্টেম্বর তিনি আরবের সমস্ত অঞ্চলকে একত্রিত করে নাম দেন কিংডম অফ সৌদি আরব। নামকরণ ও ব্রিটিশ কূটনীতির রহস্য। অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন উকি দেয়, একটি দেশের নাম কেন একটি পরিবারের নামে হবে? আসলে 1932 সালের আগে এই অঞ্চলটি হেজাজ, নজদ, আসির ও হাসা নামে আলাদা আলাদা ছিল। আব্দুল আজিজ চেয়েছিলেন এমন একটি নাম যা এই ঐক্যবদ্ধ ভূখণ্ডকে একটি পরিচয়ে আবদ্ধ করবে। যেহেতু এই ঐক্য সৌদি পরিবারের ত্যাগের ফসল,
তাই এর নাম রাখা হয় আল মামলাকাতুল আরাবিয়া আসাউদিয়া বা সৌদি আরব। এটি কেবল একটি নাম নয়, এটি ছিল শত বছরের ত্যাগের স্বীকৃতি। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, ব্রিটিশরা কি সৌদি আরব তৈরিতে সাহায্য করেছিল? সত্যটি হলো, ব্রিটিশরা শুরুতে শরীফ হোসেনকে সমর্থন দিয়েছিল এবং তাকে আরবের রাজা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আব্দুল আজিজ ছিলেন অনেক বেশি চতুর। তিনি ব্রিটিশদের সাথে এমনভাবে ডিল করেছিলেন যাতে ব্রিটিশরা তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে না পারে। তিনি জানতেন ব্রিটিশরা স্বার্থপর, তাই তিনি তাদের সাথে কেবল প্রয়োজনীয় কৌশলগত সম্পর্ক রেখেছিলেন। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে ইউএসএস কুইন্সি জাহাজে আব্দুল আজিজের সে ঐতিহাসিক বৈঠক আজও বিশ্ব রাজনীতির আলোচনার বিষয়, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে সৌদি আরব তার নিজস্ব মূল্যবোধেই চলবে। তেল আবিষ্কার ও অর্থনীতির অলৌকিক পরিবর্তন। 1938 সাল পর্যন্ত সৌদি আরব ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন। হজ থেকে আসা সামান্য আয় দিয়ে দেশ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অনেকেই প্রশ্ন করেন, সৌদি আরবে তেলের সন্ধান কিভাবে মিলল? বাদশাহ আব্দুল আজিজ মার্কিন কোম্পানি ক্যাসোককে মরুভূমিতে তেলের সন্ধানের অনুমতি দিয়েছিলেন। বছরের পর বছর ড্রিলিং চলল, কিন্তু তেলের দেখা নেই। 1937 সালে কোম্পানিটি প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 1938 সালের 3 মার্চ দাম্মামের 7 নম্বর কূপে হঠাৎ করেই তেলের বিশাল ফোয়ারা বের হলো। এটি কেবল তেল ছিল না, এটি ছিল সৌদি পরিবারের প্রতি আল্লাহর রহমত। এই তেল আবিষ্কারের ফলে সৌদি আরব রাতারাতি বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হলো। বাদশাহ আব্দুল আজিজ এই টাকা দিয়ে আধুনিক রাস্তাঘাট, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শুরু করেন। মরুভূমির যাযাবররা হয়ে উঠল আধুনিক বিশ্বের নাগরিক। সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়ে বিশ্বে অনেক সমালোচনা ও কৌতূহল আছে। অনেকে প্রশ্ন করেন, সেখানে কেন এখনো রাজতন্ত্র বজায় আছে? সৌদিদের যুক্তি হলো, আরবের গোত্রীয় সমাজকে ঐক্যবদ্ধ রাখতে এই নেতৃত্ব অপরিহার্য, যা ইসলামী পরামর্শ বা শুরা ভিত্তিক। কুরআন এবং সুন্নাই হলো এই দেশের মূল সংবিধান। বাদশাহ ফয়সালের মতো শাসকরা দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলামী মূল্যবোধকে ধারণ করে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে হয়। 1973 সালের তেল অবরোধ ছিল মুসলিম বিশ্বের জন্য এক চরম সাহসিকতার পরিচয়। বাদশাহ ফয়সাল যখন পশ্চিমা বিশ্বকে তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছিলেন, তখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল। তার এই সাহসিকতার কারণেই ফিলিস্তিন ইস্যুটি বিশ্ব দরবারে গুরুত্ব পায়। মক্কা ও মদিনার যে বিশাল সম্প্রসারণ আজ আমরা দেখি, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সৌদি বাদশারা নিজেদের কিং বা রাজা বলার চেয়ে খাদিমুল হারামাইন বা 2 পবিত্র মসজিদের সেবক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা মনে করেন আল্লাহর ঘরের সেবা করাই তাদের বংশের টিকে থাকার মূল রহস্য। ইখওয়ান বিদ্রোহ ও আভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সৌদি আরবের ইতিহাসে একটি কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হল ইখওয়ান বিদ্রোহ। ইখওয়ান ছিল আব্দুল আজিজের সবচেয়ে শক্তিশালী এবং ধর্মপ্রাণ যোদ্ধা বাহিনী, কিন্তু 1927 সালের দিকে তারা বাদশার আধুনিকায়ন ও ব্রিটিশদের সাথে সন্ধির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা চেয়েছিলেন পার্শ্ববর্তী দেশ ইরাক ও জর্ডানেও আক্রমণ চালিয়ে সাম্রাজ্য বিস্তার করতে, কিন্তু বাদশাহ আব্দুল আজিজ জানতেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে না চললে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। 1929 সালে সাবিলায়ের যুদ্ধে বাদশাকে তার নিজের তৈরি করা এই বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়। এটি ছিল আব্দুল আজিজের জীবনের অন্যতম কঠিন সময়, কারণ তাকে তার নিজেরই বিশ্বস্ত যোদ্ধাদের দমন করতে হয়েছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে আব্দুল আজিজ কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন বাস্তববাদী রাষ্ট্রনায়ক। ফয়সাল থেকে সালমান আধুনিকায়নের পথ। বাদশাহ আব্দুল আজিজের পর তার যোগ্য উত্তরসূরি একে একে দায়িত্ব নেয়। বাদশাহ সৌদ অবকাঠামো উন্নয়ন করেন, বাদশাহ ফয়সাল শিক্ষা ও অর্থনীতিতে বিপ্লব আনেন, বাদশাহ খালিদ ও বাদশাহ ফাহাদের সময় সৌদি আরব বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তিতে পরিণত হয়। বর্তমান বাদশাহ সালমান এবং তার সুযোগ্য পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব এখন তার ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভিশন 2030 প্রকল্পের মাধ্যমে তারা তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন ও প্রযুক্তির দিকে ঝুঁকছে।
5,000 বিলিয়ন ডলারের নিয়ম সিটি থেকে শুরু করে লোহিত সাগরের পর্যটন কেন্দ্র সবই আধুনিকতার ছোঁয়া। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই আধুনিকায়ন কি আরবের চিরাচরিত ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট করবে? সৌদি আরব কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে তারা আধুনিকতার সাথে ইসলামী সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চায়। সাধারণ মানুষের জিজ্ঞাসা ও অজানা তথ্য। অনেকে প্রশ্ন করেন, সৌদি আরবে কেন সিনেমা হল বা নারীদের গাড়ি চালানোর অনুমতি দিতে এত দেরি হলো? এর উত্তর হলো, সৌদি আরব একটি রক্ষণশীল সমাজ, যেখানে যে কোনো পরিবর্তন আনতে হলে আলেম সমাজ এবং জনগণের মানসিকতা বুঝতে হয়। হুট করে কোনো সিদ্ধান্ত নিলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারত। আবার অনেকে জানতে চান, সৌদি পরিবারের বর্তমান সদস্য কতজন? ধারণা করা হয় এই রাজ পরিবারে বর্তমানে 15,000-এর বেশি সদস্য রয়েছে। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেবল বাদশাহ এবং যুবরাজ। আরেকটি মজার প্রশ্ন হলো, সৌদি আরবের জাতীয় প্রতীকে খেজুর গাছ এবং দুটি তলোয়ার কেন? খেজুর গাছ হলো আরবের জীবন ও ঐতিহ্যের প্রতীক, আর দুটি তলোয়ার হলো ন্যায় বিচার ও সাহসিকতার প্রতীক। এটি সৌদ রাজবংশের মূল মন্ত্র। তারা মনে করে তলোয়ার দিয়ে যেমন দেশ জয় করা হয়েছে, তেমনি ন্যায় বিচার দিয়ে তা রক্ষা করতে হবে। পরবর্তী প্রজন্ম ও আগামীর সৌদি আরব। আজকের সৌদি আরব কেবল মরুভূমি নয়, এটি এক বিশাল স্বপ্নের নাম। যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন রিয়াদকে বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র বানানোর কথা বললেন, তখন বিশ্ব অর্থনীতিবিদরা বিস্ময়ে তাকিয়ে থাকেন। তারা লোহিত সাগরের পানির নিচে শহর বানাচ্ছে, মরুভূমিতে সবুজ বিপ্লব আনছে। কিন্তু এই সব কিছুর মূলে রয়েছে সেই 1744 সালের দিরিয়ার সেই শপথ, তাওহিদ প্রতিষ্ঠা এবং ইসলামের সেবা। সৌদ রাজবংশ 3 বার ধ্বংস হয়েও ফিরে এসেছে কেবল তাদের দীর্ঘ সংকল্পের কারণে। সৌদ রাজবংশের এই দীর্ঘ ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে কোনো পতনই চূড়ান্ত নয়, যদি মনে আল্লাহর উপর ভরসা আর লক্ষ্য থাকে অটুট। দিরিয়ার সেই ধ্বংসস্তূপ থেকে আজকের এই আধুনিক সাম্রাজ্য গড়ার পেছনে ছিল শত বছরের ত্যাগ আর কয়েক প্রজন্মের রক্ত। বর্তমানে প্রতিটি ইট আর পাথর সাক্ষ্য দিচ্ছে সেই লড়াইয়ের। আপনি কি মনে করেন আধুনিকতার এই জোয়ারে সৌদি আরব কি পারবে তাদের সেই আদি ইসলামী পরিচয় ধরে রাখতে, নাকি ভিশন 2030 তাদের ইতিহাসের এক নতুন বাঁক তৈরি করবে?